করোনার ভারতীয় ধরন ও ঈদের চলাফেরা নিয়ে কৌশল প্রণয়নের তাগিদ, সতর্ক না হলে বিপর্যয়ের শঙ্কা জনস্বাস্থ্যবিদদের। ভারতে একদিনে করোনায় ৩,৪৩৮ জনের মৃত্যু, রোগী শনাক্ত ৩,৫০,০০০-এর বেশি। করোনায় বেশিরভাগ শিক্ষার্থী ঘরবন্দি থাকায় বাড়ছে অনলাইনে আসক্তি, অভিভাবকদের বাড়তি সময় দেওয়ার পরামর্শ। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে সিসিইউতে বিএনপি প্রধান খালেদা জিয়া, পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানাবেন চিকিৎসকেরা। এবং সাজাপ্রাপ্ত আসামির নামের মিলে বিনা দোষে ১.৫ বছর চট্টগ্রাম কারাগারে বন্দী এক নারী, প্রতিবেদন দাখিলে নির্দেশ আদালতের। সকাল ৯টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। দেশে করোনায় মৃত্যু, রোগীর সংখ্যা, শনাক্তের হার ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমে আসাকে লকডাউন বা বিধিনিষেধের সাফল্য হিসেবে দেখছেন জনস্বাস্থ্যবিদরা। তবে সতর্ক না হলে আবারও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। তাই ঈদ ও ভারতীয় ভ্যারিয়েন্টকে সামনে রেখে সঠিক কৌশল ঠিক করার তাগিদ বিশেষজ্ঞদের। চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে করোনা শনাক্ত ও মৃত্যু কম হওয়ায় অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে সংক্রমণের দ্বিতীয় ঢেউ সব হিসাব ওলটপালট করে দেয়। মার্চ থেকে রোগীর সংখ্যা আবার বাড়তে শুরু করে। ৩ মার্চ দেশে করোনা শনাক্ত হয়েছিল ৬১৪ জনের। ২৫ মার্চ প্রায় ৩,৫০০ করোনা রোগী শনাক্ত হয়। এরপর এপ্রিলে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হতে থাকে। ৭ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ৭,৫০০-এর ওপর রোগী শনাক্ত হয়। এরপর থেকে শনাক্ত কমতে থাকে। ১৯ এপ্রিল একদিনে সর্বোচ্চ ১১২ জন মারা যান। এরপর থেকে আবার কমতে শুরু করে মৃত্যুর সংখ্যা। ২৯ মার্চ, ৫ এপ্রিল এবং ১৪ এপ্রিলে যে বিধিনিষেধ সরকার জারি করেছে এবং মানুষ মেনেছে, মানুষের সহযোগিতা করেছে, সরকারের সমগ্র অংশ যা কাজ করছে, তার ফলাফল এটাকে কিন্তু চালিয়ে নিয়ে যেতে হবে। আমাদের জরুরি জিনিস আমাদের ধীরে ধীরে হয়তো শিথিল করব, তারপরও ব্যক্তিগত যে স্বাস্থ্যবিধি সেটা মেনে চলতে হবে সবাইকে। এপ্রিলের মাঝামাঝিতে হাসপাতালে সাধারণ শয্যা ও আইসিইউ সংকট ছিল চরমে। তবে এখন সব হাসপাতালেই শয্যা ফাঁকা। কিছু সংখ্যক হইলেও বাড়তি লোকজন মাস্ক পরতেছে, মানে মাস্ক আগে যতটুকু ছিল না, এখন একটু হয়তো বাড়ছে। দোকান, শপিং মলে স্বাস্থ্যবিধি না মানায় আবারও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমাদের আত্মতুষ্টির কোনোই অবকাশ নাই। এইটা যে কোনো সময় আবার বাড়তে পারে, যে কোনো সময়। ঈদের পরে, ঈদের হয়তো মাস সপ্তাহ দুয়েক পরে আমরা আবার দেখতে পারবো। যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবীতে কোথাও না কোথাও মহামারী থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো দেশ এককভাবে সংখ্যামুক্ত থাকতে পারে না। সেটা আমাদের প্রতিবেশী দেশ ভারত হোক বা দূরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্র হোক। জনস্বাস্থ্যবিদরা বলছেন, পরপর ২ সপ্তাহ শনাক্তের হার ৫% নিচে না আসা পর্যন্ত বলা যাবে না সংক্রমণ কমে গেছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনা নিয়ন্ত্রণে চলমান লকডাউন থাকছে ১৬ই মে পর্যন্ত। এ সময় দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও জেলার ভেতরে গণপরিবহন চলবে বৃহস্পতিবার থেকে। আর ঈদে ৩ দিনের সরকারি ছুটি ছাড়া বাড়তি ছুটি দিতে পারবে না কোনো প্রতিষ্ঠান। সচিবালয়ে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে ৭টি বিষয় উত্থাপন হলেও মূল আলোচনা হয় করোনা নিয়ন্ত্রণে চলমান লকডাউন ও বিধিনিষেধের সময়সীমা নিয়ে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, চলমান লকডাউন ১৬ মে পর্যন্ত বহাল থাকবে। এ সময়ে স্বাস্থ্যবিধি না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রয়োজনে দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। যদি মাস্ক না পরে তাহলে আমরা এখন স্ট্রং অ্যাকশনে যাচ্ছি। আজকের থেকে পুলিশ এবং সিটি কর্পোরেশন এবং ম্যাজিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেশন তারা দেশের প্রত্যেকটা আপনার মার্কেটগুলোতে সুপারভাইজ করবে। যদি কোনো মার্কেটে আপনার লোক হয়তো কন্ট্রোল করা যাবে না, কিন্তু মাস্ক ছাড়া যদি উইদাউট মাস্কে বেশি লোকজন ঘোরাফেরা করে তাহলে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেব। এছাড়া বৃহস্পতিবার থেকে জেলার ভেতরে চলাচল করতে পারবে গণপরিবহন, তবে বন্ধ থাকবে দূরপাল্লার যানবাহন।
গণপরিবহন উইদিন দ্য ডিস্ট্রিক্ট চলাফেরা করতে পারবে। 6 তারিখ থেকে পরিবহন উইদিন দ্য ডিস্ট্রিক্ট, ইন্টার ডিস্ট্রিক্ট যেতে পারবে না কেউ। আর লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে, যেহেতু ওগুলো স্টেটওয়ে ইন্টার ডিস্ট্রিক্ট। এছাড়া ঈদের 3 দিন সরকারি ছুটির বাইরে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানই বাড়তি ছুটি দিতে পারবে না। 3 দিনের বাইরে আর কোনো বন্ধ হবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনে রাজধানীর সড়কে গণপরিবহন ছাড়া চলছে সব ধরনের পরিবহন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে রয়েছে গাড়ির চাপ। বিভিন্ন অজুহাতে রাস্তায় যারা বের হয়েছেন বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। এ বিষয়ে আরও জানাতে এবার বিজয় সরণি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, লকডাউনের সময় যত বাড়ছে তত কি লকডাউনের মধ্যে কোনো শিথিলতা লক্ষ্য করছেন কি, আর আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু দায়িত্ব পালন করছে? দেখুন, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বিজয় সরণিতে, এখানে আসলে দেখে বোঝার উপায় নেই যে আসলে লকডাউন চলছে। তার কারণটি হচ্ছে বিজয় সরণিতে সাধারণত যে ধরনের যানজট লেগে থাকে, একটি সিগন্যাল 10 থেকে 15 মিনিট ধরে আটকে থাকে। আজকে সকাল থেকে কিন্তু এখানে একই অবস্থা। আমি যদি একটু দেখাই, নিশ্চয়ই দেখতে পাবেন যে এই যে 4টি রাস্তায় রয়েছে, প্রত্যেকটি রাস্তায় আসলে সিগন্যাল রয়েছে এবং একটি সিগন্যাল প্রায় 8 থেকে 10 মিনিট, ক্ষেত্র বিশেষে 15 মিনিট পর্যন্ত সিগন্যালকে আটকে রাখতে হচ্ছে, এত পরিমাণ গাড়ির চাপ। গণপরিবহন নেই, তাছাড়া প্রত্যেকটি বাস ছাড়া যে সকল বাহন আমাদের এখানে চলাচল করে প্রত্যেকটি কিন্তু চলছে। এবং আপনি বলছেন স্বাস্থ্যবিধি মানার কথা, আসলে স্বাস্থ্যবিধি মানার সুযোগ খুবই কম। তার কারণটি হচ্ছে যারা অফিসে যাবেন তাদেরকে তো একটি বাহনযোগে যেতে হবে, যেহেতু বাসে তারা একটি সিএনজিতে 3 থেকে 4 জন করে যাচ্ছেন, একটি মোটরসাইকেলে 2 থেকে 3 জন করে যাচ্ছেন। এবং যে সকল প্রাইভেট কারগুলো রয়েছে সেই প্রাইভেট কারে আমরা দেখেছি 4 জন 5 জন করে উঠে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু চাইলে প্রথম দিককার মতো প্রত্যেকটি বাহনকে চেক করা সম্ভব না। আমরা দেখেছিলাম প্রথম দিকে যে লকডাউন যে পাসটি রয়েছে সে মুভমেন্ট পাস চেক করতে, কিন্তু এখন এত পরিমাণ গাড়ির চাপ সেই ক্ষেত্রে কিন্তু চাইলেই মুভমেন্ট পাস চেক করা কিংবা প্রত্যেককে চেক করা সম্ভব না। ইতিমধ্যে ঘোষণা এসে গেছে যে 6 তারিখ থেকে ঢাকার মধ্যে যে পরিবহনগুলো রয়েছে সেগুলো গণপরিবহন চালু হবে। তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান অনেকগুলি এখন খুলে গেছে। তো সব মিলে কিন্তু চাইলেই আসলে সবগুলোকে সেভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। এবং যেহেতু শপিং মল খুলে গেছে, মার্কেট খুলে গেছে, সব মিলিয়ে প্রচুর গাড়ি চাপ। আমি একটু দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটি জায়গায় নিশ্চয়ই দেখতে পাবেন যে প্রত্যেকটি জায়গায় গাড়ির কিন্তু চাপ রয়েছে। এবং যারা ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে যেহেতু তার কর্মস্থলে যেতে হবে, অনেকে কেনাকাটা করতে বের হচ্ছেন, সেই সকল জায়গায় যেতে হবে। সেক্ষেত্রে চাইলেই কিন্তু তারা স্বাস্থ্যবিধিকে মেনে সেটা তারা যেতে পারছে না। তো সব মিলিয়ে কিন্তু বলা যায় যে সড়কে অনেক গাড়ি চাপ রয়েছে। মোড়ে মোড়ে আমরা দেখেছি যানজট লেগে আছে। 6 তারিখ থেকে গণপরিবহন খুলে যাবে সেই ঘোষণা পেয়ে কিন্তু অনেকেই ঘর থেকে বেশি বের হচ্ছেন। চলমান লকডাউনে সড়ক পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। এদিকে করোনা সংক্রমণের হার কিছুটা কমে আসায় রাজধানীর হাসপাতালগুলোতে ধীরে ধীরে কমে আসছে রোগীর চাপ। তবে করোনা নমুনা পরীক্ষা করাতে আসা লোকের ভিড় আগের মতোই রয়েছে। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, সকাল থেকে নমুনা পরীক্ষা ঠিক কখন নাগাদ শুরু হবে এবং তার আগে ভিড় কেমন দেখছেন, এবং যারা পরীক্ষা করাতে এসেছেন তারা কি কোনো ভোগান্তির অভিযোগ করেছেন কি? করোনা যে পরীক্ষার কথা বললে সে পরীক্ষা অনেকটা আবার কমতে শুরু করেছে, যেহেতু সংক্রমণ কমছে এবং একই সঙ্গে রোগীর চাপও কমছে। আমি দেখেছি যে অন্য দিন অর্থাৎ আজ থেকে 10 দিন আগেও যে লম্বা লাইন ছিল, লম্বা সিরিয়াল ছিল, সেটি কিন্তু কমে আসছে। এবং তাদের সঙ্গে কথা বলেছি যারা পরীক্ষা করাচ্ছেন তারাও বলছেন যে গত 4-5 দিন থেকে কমে আসছে। একই সঙ্গে আপনাকে একটি দেখাতে চাই যে এই যে কুর্মিটোলার পিছনের যেখানে আজ থেকে 10 দিন আগেও আমরা দেখিয়েছি যে এখানে প্রচণ্ড রোগীর চাপ। এখানে যারা আসতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই জায়গা পেত না, অর্থাৎ সাধারণ সহ্যও পেত না, কিন্তু এখন পুরোটাই ফাঁকা বলা যেতে পারে। সকাল থেকে এখান থেকে আছি, এখানে এখন পর্যন্ত কোনো রোগী আসে নাই ভর্তি হওয়ার জন্য। এবং একই সঙ্গে সারা রাজধানীতেই কিন্তু একই চিত্র রোগীর সঙ্গে কমে আসছে। কুর্মিটোলা হাসপাতালের যে চিত্র যে বলি, এই হাসপাতালের সাধারণ সজ্জা অর্থাৎ করোনা রোগীর জন্য সাধারণ সজ্জা 300টি, তার মধ্যে 203 জন ভর্তি আছে, অর্থাৎ প্রায় 100 জনের মতন
100 জন এখনো ভর্তি হতে পারবেন, অর্থাৎ সিট ফাঁকা আছে। অথচ আজ থেকে 10 দিন আগে বা 15 দিন আগেও কিন্তু আমরা দেখেছি যে এই কুর্মিটোলা হাসপাতালে সাধারণ শয্যার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি ছিল, অর্থাৎ 100-150 উপচে পড়া রোগী ভর্তি ছিল এবং তাদেরকে জায়গা দিতে পারছিল না। তবে এই হাসপাতালে বরাবরের মতন গত 2-3 মাস আগে থেকেও আইসিইউ শয্যা কিন্তু ফাঁকা নাই। 10টি আইসিইউ শয্যা আছে, সেই 10টি আইসিইউ শয্যা কিন্তু এখনো ভর্তি আছে। একই সঙ্গে যদি রাজধানীর যে 15টি যে সরকারি হাসপাতাল আছে করোনা রোগীর চিকিৎসা দেওয়ার জন্য, সেখানকার চিত্র যদি বলি, স্বাস্থ্য অধিদপ্তর যে গতকাল আমাদের জানিয়েছিল যে 3300 প্রায় 3500 মতন হাসপাতালে সাধারণ শয্যা আছে করোনা রোগীদের জন্য, এবং তার মধ্যে প্রায় 2300 মতন সাধারণ শয্যা ফাঁকা আছে, অর্থাৎ অধিকাংশই ফাঁকা। প্রায় 60-70% সাধারণ শয্যা কিন্তু ফাঁকা আছে। একই সঙ্গে 263টি আইসিইউ শয্যা আছে রাজধানীতে, তার মধ্যে প্রায় 191টি আইসিইউ শয্যা ফাঁকা আছে। অথচ কিন্তু আজ থেকে 10 দিন আগেও কিন্তু দেখেছিলাম যে আইসিইউ শয্যা কোনো ফাঁকা নাই, এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল যাচ্ছেন এবং আইসিইউ শয্যার জন্য হাহাকার লেগেছিল। কিন্তু বেশ কয়েকদিন ধরে বা গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু এই রোগী চাপ বাড়ছে। তবে একটি কথা কিন্তু বারবার বলছেন বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা, যে সংক্রমণ কমে আসলেও কিংবা রোগীর চাপ কমে আসলেও এখন পর্যন্ত আত্মতুষ্টি হওয়ার মতন অবকাশ নাই। কেননা পাশে ভারত, তাছাড়া অন্য ইউকে, আফ্রিকান ভ্যারিয়েন্ট যেহেতু আছে, এবং সেই কারণে আত্মতুষ্টি না হওয়ার জন্য তারা বারবার তাগাদা দিচ্ছেন। একই সঙ্গে হাসপাতালে যে পরীক্ষা করার বিষয়টি, পরীক্ষা করাতে আসছেন, তবে হাসপাতালে পরীক্ষা করার যে চাপ ছিল আগে দেখেছি, সেই চাপটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তো এই ছিল সর্বশেষ কুর্মিটোলা হাসপাতাল থেকে। করোনায় হাসপাতাল পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। বিশ্বে 24 ঘন্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে ভারতে। প্রাণ গেছে 3438 জনের। এ নিয়ে দেশটির প্রাণহানি 2,22,000 ছাড়ালো। নতুন 3.5 লাখ রোগী নিয়ে মোট সংক্রমণ বেড়ে দাঁড়ালো 2,02 লাখ। এদিকে ব্রাজিলে একদিনে 1000-এর বেশি প্রাণহানি হয়েছে, রোগী মিলেছে 36,000। এছাড়াও আর্জেন্টিনায় 540 ও কলম্বিয়ায় 454 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে সোমবার প্রাণ গেছে 450 মানুষের। দেশটিতে এ পর্যন্ত প্রাণ গেছে 5,91,000-এর বেশি রোগীর। নতুন 38,000-এর বেশি রোগী মেলায় মোট আক্রান্তের সংখ্যা 3,32 লাখ। এদিকে বিশ্বে করোনায় একদিনে 10,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি ছাড়ালো 32,26,000। নতুন 6,60,000 রোগী নিয়ে বিশ্বের মোট আক্রান্ত 15,41 লাখের বেশি। ভারতের কর্ণাটকের একটি সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটে 24 রোগীর মৃত্যু হয়েছে। ঘটনা তদন্ত করে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে জেলা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। গত সপ্তাহেও রাজধানী দিল্লিতে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় 30 রোগীর। স্বজন হারানোদের কান্নায় ভারী কর্ণাটকের চামারাজানগর জেলা হাসপাতাল। রোববার রাতে 2 ঘন্টা অক্সিজেন সংকট ছিল হাসপাতালটিতে। এতেই মৃত্যু হয় 24 রোগীর, যাদের মধ্যে 23 জনই করোনা রোগী। আমার ছেলের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল, 75 ভাগ ভালো হয়ে উঠেছিল। অক্সিজেন থাকলেই সে বেঁচে যেত। ইমার্জেন্সি পরিস্থিতিতে এখানে অক্সিজেন ভেন্টিলেটর নেই, তার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। আমরা খবর পেলেও কি করব বুঝতে পারি না। যখন হাসপাতালে অক্সিজেন সরবরাহ দেয়া হয় তার আগেই সব শেষ হয়ে যায়। হাসপাতালে আমরা রোগীদের কোনো খোঁজ খবর পাই না। আমরা সারাদিন বাইরে বসে থাকি, ভেতরে কি হচ্ছে জানি না। কিন্তু হাসপাতালে ডাক্তার নেই, পর্যাপ্ত অক্সিজেন নেই, এখানে কোনো চিকিৎসাই হচ্ছে না। এই ঘটনায় শোক জানান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। 3 দিনের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। টুইটে ঘটনার জন্য সরকারকে দায়ী করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এটি মৃত্যু নাকি হত্যা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিকে উত্তরপ্রদেশের মিরাটের একটি হাসপাতালেও অক্সিজেন সংকটে 5 রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, রোগীদের প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দিতে পারেনি হাসপাতালটি। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। পরে পুলিশ এসে শান্ত করে পরিস্থিতি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্বাসকষ্ট দেখা দেয়ায় খালেদা জিয়াকে নেওয়া হয়েছে সিসিইউতে।
তবে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। পরীক্ষা নিরীক্ষার পর এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। 11 এপ্রিল করোনা আক্রান্ত হন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া। শুরুতে গুলশানের বাসা ফিরোজায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। 14 এপ্রিল সিটি স্ক্যান করানো হয় এভারকেয়ার হাসপাতালে। তখন জানা যায় তার ফুসফুসে সংক্রমণের কথা। 27 এপ্রিল আবারও সিটি স্ক্যান সহ কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। সোমবার ভোরে শ্বাসকষ্ট দেখা দিলে নেওয়া হয় সিসিইউতে। আর্লি মর্নিং অর্থাৎ সকাল ভোরের দিকে উনি একটু শ্বাসকষ্ট অনুভব করেন। উনি যখন শ্বাসকষ্ট অনুভব করেন, চিকিৎসকরা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ওনাদের সম্মিলিত সিদ্ধান্তে উনি করোনারি কেয়ার ইউনিট CCU করোনারি কেয়ার ইউনিটে এই ডাক্তারদের অধীন উনি চিকিৎসাধীন আছেন। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে জানিয়ে পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে বলেও জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। যে কোনো পরিস্থিতিতেই শ্বাসকষ্ট হতে পারে, ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সেগুলো এখানকার চিকিৎসকরা কালেকটিভলি করছেন। দেশে বিদেশে যে কনসালটেন্টরা আছেন সবার সাথে আলাপ আলোচনা করে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে এটি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে। 11 এপ্রিল বাসার 8 কর্মী সহ করোনা পজিটিভ হন খালেদা জিয়া। পরে 25 এপ্রিল দ্বিতীয় টেস্টেও তার করোনা পজিটিভ আসে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে বিএনপি নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ নিয়ে জানাতে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, খালেদা জিয়ার শারীরিক যে সকল পরীক্ষা নিরীক্ষার বিষয় রয়েছে সেগুলো নিয়ে চিকিৎসকরা নতুন কোনো তথ্য দিয়েছেন কি? না, চিকিৎসকরা নতুন এখন পর্যন্ত কোনো তথ্য দেননি, কারণ গতকালকে চিকিৎসকরা জানিয়েছেন যেহেতু 10 সদস্যের একটি মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ডের আওতায় তার চিকিৎসা চলছে। এখন তার যে পরীক্ষা নিরীক্ষা, সেই পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষা নিরীক্ষার পরেই আজকে ধারণা করা যাচ্ছে যে চিকিৎসকরা গণমাধ্যমে কথা বলবেন, তার যে শারীরিক অবস্থার যে অবস্থা সেটি তুলে ধরবেন। এটি গতকালকে আমাদেরকে জানিয়েছেন এবং আজকে চিকিৎসকদের সাথে সকালে কথা বলে যতটুকু জানা গেছে যে হয়তো দুপুর নাগাদ তারা কিছুটা তার যে শারীরিক অবস্থার বিষয় সে নিয়ে কথা বলতে পারেন দুপুর নাগাদ। আর এখন মূলত খালেদা জিয়ার যে উন্নত চিকিৎসার বিষয়, এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে চেষ্টা চলছে। কারণ যখন খালেদা জিয়া 11 এপ্রিল করোনা আক্রান্ত হন, এরপরেই পরিবারের পক্ষ থেকে সরকারের ঊর্ধ্বতন মহলে যোগাযোগ করা হয়েছিল তার উন্নত চিকিৎসার বিষয়ে বিদেশে নেওয়ার ব্যাপারে। এটি বিএনপি নেতা বা বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি এবং গতকাল রাতেও এই উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কথা বলেছেন। যেহেতু তিনি বেশ কিছুদিন যাবৎ করোনায় আক্রান্ত, কারণ 11 এপ্রিলে যখন তিনি করোনা আক্রান্ত হন, এরপর 14 দিন পর যখন তার আবার করোনার নমুনা পরীক্ষা করা হয় তখনও কিন্তু নেগেটিভ বা করোনা যে সেরে যাওয়া সেটি হয়নি। তিনি এখনও করোনা পজিটিভ হিসেবেই আছেন। এখন যেহেতু তার শ্বাসকষ্ট হওয়ার কারণে গতকালকে সিসিইউতে নেওয়া হয়েছে, এখন তার যে অবস্থা সেটি স্থিতিশীল আছে, এটি চিকিৎসকরা গতকালকে জানিয়েছেন। এরপরেও যেহেতু তার অনেক বয়স হয়ে গেছে, অর্থাৎ 76 বছর বয়স হয়ে গেছে, তার শারীরিক আরও বেশ কিছু সমস্যা আগে থেকে আছে, বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যাও এরই মধ্যে আমরা শুনতে পেয়েছি চিকিৎসকদের মাধ্যমে। তো সব কিছু মিলে তার উন্নত চিকিৎসার জন্য এখন বিদেশ নেওয়ার যে চেষ্টা সেটি পরিবারের এবং দলের পক্ষ থেকে করা হচ্ছে। তবে আজকে আমরা বিভিন্ন মাধ্যমে যতটুকু জানতে পারছি যে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এ নিয়ে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হতে পারে। একটি বিষয় হচ্ছে যে খালেদা জিয়ার যে চিকিৎসা, এই চিকিৎসার যে 10 সদস্যের মেডিকেল বোর্ড রয়েছেন, এই মেডিকেল বোর্ডরা আমরা দেখেছি করোনা আক্রান্ত হওয়ার পর একদিন বা দুদিন পর পরই তার যে শারীরিক অবস্থার চিত্র সেটি গণমাধ্যমে তুলে ধরেছেন। আমরা অপেক্ষা করছি যে এখন সিসিইউতে নেওয়ার পর তার যে শারীরিক অবস্থা সেটি কখন তারা বর্ণনা করেন বা কখন তারা গণমাধ্যমে তুলে ধরেন, তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। খালেদা জিয়া শারীরিক অবস্থা সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ, বেশিরভাগ শিক্ষার্থী ঘরবন্দি। মনোবিজ্ঞানীরা বলছেন এতে বিষণ্ণ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা, বাড়ছে অনলাইনে আসক্তি।
করোনার কারণে 1 বছরের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় তিহা এবং তাথয়ের সময় কাটে বাসায় খেলাধুলা আর পড়াশোনা করে। কিন্তু কতদিন আর এমন ভালো লাগে? এখন বাসায় থাকতে একটু ভালো লাগে না। স্যার ম্যামদের কথা খুব মনে পড়ে, আমার বন্ধুদের কথা খুব মনে পড়ে। অনেক শিশু ভর্তি হলেও জীবনের প্রথম স্কুল দেখারই সুযোগ পায়নি। আমি স্কুল যেতে চাই। স্কুল খুলে দিলে ভালো লাগতো, বন্ধুদের সাথে খেলা করতাম, পড়াও হতো। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর কলেজ জীবন বলতে এখন পর্যন্ত অনলাইন ক্লাসই বোঝায় এই পর্যায়ের শিক্ষার্থীদের। ভর্তি হয়েছি আগস্ট মাসে, কিন্তু এখন পর্যন্ত কলেজে যেতে পারিনি। কলেজ বলতে আমাদের শুধু অনলাইন ক্লাসই হয়। মনোবিজ্ঞানীরা বলছেন দীর্ঘদিন এভাবে বাসায় থেকে শিক্ষার্থীরা বিষণ্ণ হয়ে পড়ছে, তাই অভিভাবকদের বাড়তি সময় দিতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীরা যেন অনলাইনে আসক্ত না হয়ে পড়ে সেদিকেও নজর রাখতে হবে। বাবা মা কিংবা কেয়ার গিভার যিনি আছেন তিনি সুপারভাইজ করেন মাঝে মাঝে যে কি করছে তার সন্তান, কি করছে, আসলে কি তার বন্ধুদের সাথে যোগাযোগ করছে নাকি অন্য কোনো কিছু করছে যেটা আসলে তার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো না কিংবা তার সার্বিক বেড়ে ওঠার জন্য ভালো না। এজন্য অভিভাবকদের শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, তাদের পাশে থাকার আহ্বান মনোবিজ্ঞানীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন সকাল ৯টার বিরতিহীন সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ কাল নিশ্চিত করেছেন রাজ্যপাল। এবং ২৭ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানছেন মার্কিন ধনকুবের বিল গেটস ও মেলিন্ডা ফাউন্ডেশনের কাজ চলতে বাধা নেই। সাজাপ্রাপ্ত আসামি নামের একাংশ ও স্বামীর নামের মিল থাকায় বিনা দোষে ১.৫ বছর ধরে চট্টগ্রাম কারাগারে সাজা খাটছেন হাসিনা বেগম নামের এক নারী। এ ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের রেজিস্ট্রারকে বিষয়টি পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে আদালত। আর নামের মিল দেখে নিরপরাধ ব্যক্তির জেল খাটাকে নিন্দনীয় বলছেন বিশিষ্টজনেরা। কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার হামিদ হোসেনের স্ত্রী হাসিনা বেগমকে 2019 সালের 26 ডিসেম্বর থানায় নিয়ে যায় টেকনাফ থানা পুলিশ। পরদিন তাকে আদালতে চালান দেয়া হয়। এরপর থেকে সাজা খাচ্ছেন হাসিনা বেগম। পুলিশে বলছে তোমার আম্মুর কেস আছে, এরকম আমি বলছি যে আমার আম্মুর তো কোনো কেস না, আমার আম্মু তো সিটাং থেকে জীবনে কখনো আসে নাই। এরকম বলার পর আমার আম্মুকে সালাম দিয়ে দিছে। 2017 সালের 25 ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে 2000 ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কারাগারে যান একই এলাকার হামিদ হোসেনের স্ত্রী হাসিনা আক্তার। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক তিনি। 2019 সালের 1 জুলাই হাসিনা আক্তারকে 6 বছরের কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তাদের স্বামীর নাম ও নিজের নামের একাংশের মিল থাকায় গ্রেপ্তার হন হাসিনা বেগম। 1.5 বছরের উপরে সে জেলখানায় আটক আছে, কোনো বিচার ছাড়া, কোনো মামলায় নাই, তার কখনো মামলা ছিল না। ইভেন কি সে তার পরিবার থেকে আমরা যেটা জানলাম যে সে কখনো টেকনাফ বা চিটং শহরেও কখনো আসেনি। বর্তমানে সাজা খাটা হাসিনা বেগম ও হাসিনা আক্তার একজন নয় বলে প্রতিবেদন দেয় পুলিশ। এই হাসিনা বেগম কি প্রকৃত আসামি কিনা সেটা বের করার জন্য বালাম বইটা পরীক্ষা করার জন্য একটা নির্দেশনা দিয়েছেন, এবং আশা করছি বালাম বইটা পরীক্ষা করলে প্রকৃতপক্ষে ধরা পড়বে যে আসলে এই আসামি কি প্রকৃত আসামি কিনা। শুধু নাম বিভ্রাটে নিরপরাধ মানুষের কারাবরণের বিষয়টিকে পুলিশের গাফিলতি হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। গাফিলতির কারণে কিংবা পিছনে অন্য কিছু আছে কিনা জানি না, কারণ যাকে ধরতে গিয়েছে নিরপরাধ সে নিশ্চয়ই বলেছে আমি না। তাহলে না যখন বলে এক সময়, এবং নাম মিল থাকে আমাদের দেশে, পিতার নামও মিলতে পারে, তার বাইরে স্বামীর নাম থাকে, মাতার নাম থাকে, সবগুলো মিলানো উচিত ছিল। বিষয়টি নজরে আসায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের রেজিস্ট্রারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে আদালত। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মায়ের মৃত্যুর খবরে ঢাকা থেকে খুলনার বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী মনির শিকদার। স্পিডবোটে পদ্মা পার হওয়ার সময় মাদারীপুরে স্ত্রী ও 2 মেয়ে সহ দুর্ঘটনায় নিহত হন মনির। ভাগ্যক্রমে বেঁচে যায় বড় মেয়ে মিম।
দাদিকে শেষ দেখা দেখতে গিয়ে বাবা মা আর 2 বোনের মরদেহ নিয়ে বাড়ি ফিরল মিম। একটা পরিবারের এভাবে সর্বশান্ত হওয়ার খবরে হতবাক তাদের স্বজনেরা। দাদির মৃত্যুর সংবাদ পেয়ে শেষ দেখার জন্য বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল মিম। আর সেই যাত্রা শেষ হলো বাবা মা ও বোনের মরদেহ নিয়ে বাড়ি ফেরায়। সোমবার রাত 8:30টার দিকে তেরোখাদা থানা প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পৌঁছানো মাত্র সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্য। অশ্রুসিক্ত মিম জানায় তার বেঁচে যাওয়ার ঘটনা। ওই গাড়ির তলে পড়ে গেছিলাম, আমি ব্যাগের উপরে বাইসে উঠছিলাম, উপরে ফাঁকা, তাই ব্যাগের উপরে বাইসে উঠছিলাম, তারপরে আমার উঠেছিল। ঢাকার মিরপুর 11.5 নম্বরে থাকতেন কাপড় ব্যবসায়ী মনির শিকদার। মা লাইলি বেগম মারা যান রোববার রাতে। সোমবার সকালে তেরোখাদার পারখালী গ্রামে পৌঁছে মায়ের দাফনে অংশ নেওয়ার কথা ছিল তার। আমার মার আবার 10টা বাজে আমরা জানাজা শেষ করি, আর আধা ঘন্টা দেরি করি, যেই ভাই আসেনি কবরস্থানে নিয়েও দেরি করছি, কিন্তু আর আসে নাই। জামাই মেয়ে নাতি পুতা সবাই ফ্যামিলি সহ আসতেছিল, তো ওইখানে আসলে ওই স্পিরিট বোটে আর কি অ্যাক্সিডেন্টে মারা গেছে। মাদারীপুরের শিবচরের ইউএনওর মাধ্যমে খবর পান তেরখাদার উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে জনপ্রতিনিধিদের মাধ্যমে নিহতের পরিবারকে জানায় ভয়ঙ্কর সেই দুঃসংবাদ। যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিজন যাতে দ্রুত এই উপজেলায় পৌঁছে সেই ব্যবস্থাটা নিয়েছি। যে কন্যা শিশুটি বেঁচে গেছে তার নানির কাছে হস্তান্তর করব এবং সেই যে টাকাটি আছে সে টাকাটিও আমরা তাকে বুঝিয়ে দেব। সোমবার সকালে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের কাছে পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় এই পরিবার সহ নিহত হন 26 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে চলছে অন্তত 400 স্পিডবোট, আর এর অধিকাংশই অনুমোদনহীন। চালকদের নেই লাইসেন্স, বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক। কঠোর লকডাউনেও চলাচল করছে এসব। নৌপুলিশ বলছে ঘাট সিন্ডিকেটের কাছে অসহায় তারা। সোমবার মাদারীপুরের শিবচরে থেমে থাকা বালুবাহী বালখেড়ে স্পিডবোটের ধাক্কায় প্রাণ যায় 26 জনের। অথচ চলমান লকডাউনে এই নৌযান চলাচলে ছিল নিষেধাজ্ঞা। যাত্রীরা বলছেন এসব স্পিডবোটের বেশিরভাগ চালকই অপ্রাপ্তবয়স্ক। মাঝারি থেকে বড় স্পিডবোটে নেওয়া হয় 30 থেকে 35 যাত্রী। যখন লোকজন মারা যায় তখনই আপনার প্রশাসনের তৎপরতা বাড়ে, ঠিক আছে। এই বাড়াটা যদি সবসময় তৎপরতা থাকে তাহলে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটে না। কোনো লাইফ জ্যাকেট নাই, তারপরে টাকা বেশি নেই। করোনার মধ্যে স্পিডবোটগুলো বন্ধ, এই বন্ধ অবস্থায় কিভাবে এই স্পিডবোটটা চালালো? স্পিডবোটে লোক উঠবে 8-20 জন, এরা লোক লয় 35 জন 40 জনও নেয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে 2018 থেকে 2021 পর্যন্ত নৌপথে 601টি দুর্ঘটনায় নিহত 773, নিখোঁজ 1166 জন। আর বুয়েটের তথ্য বলছে 4 বছর স্পিডবোটের 8 দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 36 জনের, আহত 48। কোনো নৌযান যদি অনিবন্ধিত হয় বা অবৈধ হয় সেক্ষেত্রে কিন্তু তার কোনো সার্ভিস সনদ থাকে না এবং সর্বোচ্চ যাত্রী সংখ্যার কোনো লিমিট থাকে না বিধায় এটার ক্যাপাসিটি নির্ণয় করা সম্ভব নয়। অতিরিক্ত যাত্রী নিয়ে অবৈধ স্পিডবোট চলাচলের দায় ইজারাদার, নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ কেউই এড়াতে পারেন না বলে মনে করেন যাত্রী কল্যাণ সমিতি। একটা স্পিডবোটের ধারণ ক্ষমতা কত, কয়জন যাত্রী নিয়ে যাতায়াত করতে পারে এবং এখানে আশেপাশে যারা প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন তাদের আসলে দায়িত্বটা কতটুকু। আর নৌ পুলিশ জানাচ্ছে ঘাট ইজারাদারদের কাছে নিজেদের অসহায়ত্বের কথা। যারা ইজারাদার তারা অত্যাধিক প্রভাবশালী, তারা আইন মানে না, তারা তাদের ইচ্ছা মতো কাজ করে এবং যে সকল ড্রাইভার আছে এই ড্রাইভাররা অপ্রাপ্ত বয়স্ক, বেশিরভাগই আছে মাদকাসক্ত। নৌপথে নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর উদাসীনতা, দায়িত্বে অবহেলা সহ নানা কারণে যাত্রী নিরাপত্তা উপেক্ষিত থাকছে বলেও দাবি সংশ্লিষ্টদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ নগরীর নয়ামাটি এলাকায় একটি মার্কেটের 4 তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একটি কারখানার গোডাউনে মেশিন, কাপড়, গেঞ্জি সহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতরাতে কল্যাণী হোসিয়ারি নামের ওই কারখানায় থান কাপড়ের গুদামে আগুন লাগে। স্থানীয় ব্যবসায়ীরা জানান ইফতারের পরপর অর্চনা মার্কেটের 4র্থ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন তারা। সে সময় ভবনের সব কারখানা শ্রমিকেরা নিচে নেমে আসেন। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ধোঁয়ার পরিমাণ বেশি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় তাদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের, তবে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ জানা যায়নি। করোনাকালেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পৌঁছালো নতুন উচ্চতায়। প্রথমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে $45 বিলিয়ন। সোমবার কর্মদিবস শেষে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় $4,510 কোটি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। প্রতি মাসে $400 কোটি হিসেবে বর্তমানে দেশের 11 মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈধ পথে রেমিটেন্স আসা এবং রপ্তানি বেড়েছে। পাশাপাশি আমদানি ব্যয়ের চাপ কম এবং দাতা সংস্থাগুলোর ঋণ সহায়তা ও অনুদান বাড়ার কারণেই রেকর্ড উচ্চতায় বৈদেশিক মুদ্রার মজুদ। পরিবারের সঙ্গে ইফতারের সুযোগ খুব একটা মেলে না চিকিৎসক নার্সদের। ইফতারের আয়োজনও থাকে না খুব একটা বেশি। রোগীদের সেবা দিতে গিয়ে সীমিত পরিসরে আয়োজনও কঠিন হয়ে পড়ে অনেক সময়। রাজধানী বেসরকারি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, ব্যস্ততার মাঝেই ইফতারের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসক নার্সরা। কিন্তু এমন সময় হাসপাতালে এসেছে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগী, তার সেবায় ছুটছেন চিকিৎসক নার্সরা। এটি একদিনের ঘটনা নয়, হাসপাতালে চিকিৎসক নার্সদের জন্য নিত্যনৈমিত্তিক ব্যাপার। কাজের জন্য তো হসপিটালে এই সময়টাতে থাকতে হয়, আমরা সবাই কম বেশি আমাদের ফ্যামিলিকে এই সময় মিস করি, এটা মেনে নিয়েই কাজ করতে এসেছি। আর যখন ইফতারের সময় কোনো পেশেন্ট আসলে ডিল করতে হয়, এটা তো আমাদের দায়িত্বের একটা অংশ হিসাবেই হয়। মাঝে মাঝে খারাপ লাগে না সেটা না, খারাপ লাগে, কিন্তু সেই খারাপ লাগার চেয়েও বড় হচ্ছে যে একজন মানুষের জন্য আমি কিছু করতে পারলাম। বেশিরভাগ সময়ই পরিবারের সঙ্গে ইফতারের সুযোগ হয় না চিকিৎসক নার্সদের। মাঝে মাঝে দেখা যায় ইফতারের সময় পেশেন্ট চলে আসে, সেক্ষেত্রে হয়তো ইফতারটা করা হয় না ওভাবে, কিন্তু তারপরও পেশেন্টদের সব থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষের সেবা করি। কেবল চিকিৎসক নার্স নয়, হাসপাতালে আসার নিয়তিই যেন এমন। রোগী নিয়ে ব্যস্ত স্বজনদের অনেকেই ইফতার সারেন সামান্য খাবারে। বোনকে নিয়ে আসছে আজকে সকালে, অসুস্থ, এই সময় তো আমরা সবাই ফ্যামিলি মেম্বার নিয়ে ইফতার করি। এই মুহূর্তে খুব মিস করতেছি ওদেরকে। কলা আর বন আনছে, কলা খাইছি আর বন খাইছি। সবার মতো আয়োজন করে ইফতার করতে না পারলেও আক্ষেপ নেই চিকিৎসক নার্সদের। পেশাগত দায়িত্বকেই বড় করে দেখেন তারা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরের চৌগাছায় রোজার দিনে শ্রমজীবী মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন স্কুল কলেজের একদল শিক্ষার্থী। নিজেদের খরচের টাকা জমিয়ে এই উদ্যোগ নিয়েছেন তারা। খেটে খাওয়া মানুষের সহায়তায় এ ধরনের আরও উদ্যোগ নেয়ার লক্ষ্য তাদের। জীবিকার তাগিদে ঘরের বাইরে নানা জায়গায় ইফতার করতে হয় খেটে খাওয়া অনেক মানুষকে। তার উপর লকডাউন পরিস্থিতিতে কমেছে উপার্জন। বিষয়টি ভাবিয়ে তোলে যশোরের একদল শিক্ষার্থীকে। এ নিয়ে রোজার আগেই আলোচনায় বসেন তারা। আমরাই আগামী নামের এই সংগঠনের সদস্যরা এরপর যশোরের চৌগাছার ভাস্কর্য মোড়ে নিয়মিত ইফতারির প্যাকেট রেখে আসেন। সেখান থেকে খেটে খাওয়া মানুষেরা তা সংগ্রহ করেন। আগে থেকে এটা ইচ্ছা ছিল যে আমরা মানুষের উপকার করব, তো আমরা সেইভাবে আরো চৌগাছার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাহায্যে আমরা এই একটা সংগঠন তৈরি করলাম। তো সেখান থেকে আমরা প্রতি রোজাই আমরা এখানে ইফতার দিয়ে থাকি। দিন শেষে ইফতারির এই আয়োজনে খুশি শ্রমজীবী মানুষেরা। ডেলি 50-60 টাকা ইনকাম হয়, তাই বাজার করবো কি, চাল কিনবো কি না ইফতারি কিনবো, সেইখান থেকে প্রতি ইফতারি নিই। আমি পরে বাসায় কাজ করি, কিছু পয়সা পাই, তো ইফতারি কেনার সমর্থন নেই, তাই আমি একটু ইফতারির জন্য আসি। শুধু ইফতার সামগ্রী নয়, ছিন্নমূল মানুষের সহায়তায় আরও উদ্যোগ নেওয়ার কথা জানান সংগঠনের নেতারা। ছিন্নমূল মানুষ, অসহায় মানুষ, যারা ভ্যান চালক, রিক্সা চালক, যারা ইফতারের সময় হয়ে যায় ইফতার কিনতে পারে না, দিনমজুর যারা আছে, অসহায় মানুষ যারা আছে, তারা এখান থেকে ইফতারটা রাখা থাকে, সেইগুলো নিয়ে চলে যায়, বাড়িতে যায় এবং এখানে বসেই ইফতারটা করে থাকে। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এই শিক্ষার্থীরা গেল 3 বছরে চিকিৎসা, স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ, সড়ক দুর্ঘটনা ও মাদক বিরোধী 58টি সফল উদ্যোগ সম্পন্ন করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলমান করোনা পরিস্থিতিতে ঝালকাঠিতে নিম্নবিত্ত ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা, যেখানে 5 টাকার কেনাকাটা নামে মানবিক বাজারের ব্যবস্থা করে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
এতে ৫ টাকার কুপনের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৫ কেজি চাল, ৩ কেজি আলু সহ 10টি নিত্যপণ্য। লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের অসংখ্য মানুষ। ঝালকাঠিতে অসহায় অবস্থায় পড়া এইসব মানুষের সহায়তায় এগিয়ে এসেছে স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা। নামমাত্র মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রী সরবরাহ করছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। শহরের কৃষ্ণকাঠি এলাকায় মাত্র ৫ টাকার বিনিময়ে কর্মহীন মানুষকে দেওয়া হচ্ছে ৫ কেজি চাল, ৩ কেজি আলু সহ 10টি নিত্যপণ্য। চাল, ডাল, পেঁয়াজ, তারপরে ইফতারির যা কিছু প্রয়োজন ৫ টাকার বিনিময়ে গেছে। লকডাউনে অনেক কিছু সবাইকে দিয়েছে। সময়কালে আমাকেও যা দিয়েছে সিরিয়া, বুট, মুড়ি, চাল, এগুলো আমাকেও এই সময়কালে অনেক উপকার। স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয় থেকে সহায়তার পাশাপাশি প্রয়োজনে বাড়িতেও পৌঁছে দেওয়া হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। গত বছরের মার্চে শুরু হয় স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার সহায়তা কার্যক্রম। ওই বছর ৫০০ পরিবার সহায়তা পেলেও এই বছরের লক্ষ্য ১০০০ পরিবার। স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা ২০২০ সালের মার্চ মাস থেকে এই করোনা মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে। কোনো দান বা অনুগ্রহ নয়, তারা ৫ টাকার বিনিময়ে পণ্য কিনে নেবে। এবছরও আমরা এই রমজান মাস থেকে শুরু করেছি। এটি একটি খুব সুন্দর উদ্যোগ এবং সমাজের যারা বৃত্তিশীল তারা যদি এগিয়ে আসে তাহলে সমাজে অভাব অনটন হওয়ার কথা না। এরকমের আমাদের প্রতিটি পাড়ায় মহল্লায় হওয়া উচিত বলে আমি মনে করি। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পাওয়া অনুদানে অসহায় মানুষকে সহায়তা দিচ্ছে স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মেহেরপুরে চলতি মৌসুমে তীব্র গরমে ঝরে পড়ার পাশাপাশি পুড়ে যাচ্ছে লিচু। ছত্রাকনাশক প্রয়োগ করেও মিলছে না সুফল। তাপপ্রবাহের কারণে ঘন ঘন বাগানে সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রতিটি গাছে থোকায় থোকায় লিচু, কিন্তু তীব্র দাবদাহে পুড়ে ফেটে যাচ্ছে সেসব লিচু। খরায় লিচু নষ্ট হয়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন মেহেরপুরের চাষিরা। অন্য বছর বৈশাখ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও এবারে দেখা মেলেনি বৃষ্টির ফলে সূর্যের তাপে অধিকাংশ লিচুর গায়ে পোড়া দাগ পড়েছে। চাষিরা লিচু বাঁচাতে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করলেও কোনো সুফল পাচ্ছেন না। 1/3 আমাদের রোগ দেখা দিচ্ছে। এটা শুধুমাত্র বৃষ্টি না হওয়ার কারণে। গাছে প্রচুর লিচু হয়েছিল, রোদ্রের তাপে ঝরে পড়ে যাচ্ছে। আমরা ছত্রাকনাশক ব্যবহার করেছি, তারপরে এগুলা ঠিক হচ্ছে না। ঝরে পড়া ঠেকাতে 15 দিন পর পর সেচ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমরা এই মুহূর্তে মাঠ পর্যায়ে কৃষকদেরকে নানাভাবে পরামর্শ দিচ্ছি। বিশেষ করে 15 দিন অন্তর অন্তর সেচের কথা আমরা বলছি এবং তারা ইতিমধ্যে সেচ দেওয়াও শুরু করেছে এবং এই সেচ অব্যাহত রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবছর জেলায় 600 হেক্টর জমিতে লিচু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 3000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গেল 2 বছর ধরে দেশে ছাগলের উৎপাদন বাড়ছে 3% হারে, আর এর উপর ভর করে চাঙা হচ্ছে গ্রামীণ অর্থনীতি। উদ্যোক্তারা উৎসাহিত হচ্ছেন ছাগল পালনে। এ খাতে টেকসই উন্নয়নে সঠিক জাত সম্প্রসারণ ও গবেষণায় গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। গবাদি পশুর উৎপাদনে বিগত কয়েক বছরে বিশ্বে দেশের অবস্থানের ব্যাপক উন্নতি হয়েছে। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAOর তথ্য মতে ছাগল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। দেশি ব্ল্যাক বেঙ্গল বিশ্বের ছাগলের জাতের মধ্যে অন্যতম হলেও পাঠা স্বল্পতার কারণে বাণিজ্যিক প্রসার ছিল না। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, খামারিদের উৎসাহ দিতে দেশি ছাগলের জাত উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। ব্ল্যাক বেঙ্গল জাতের জন্য চালু রয়েছে আলাদা প্রকল্প। ইতোমধ্যে চালু করা হয়েছে বন্ধ সরকারি খামার। সংস্কার করা হচ্ছে প্রাণী সম্পদ উন্নয়ন নীতিমালা। দেশীয় যে সকল ছাগল বা অন্যান্য প্রাণী আছে সেগুলোকে সংরক্ষণ করার জন্য আলাদা আমাদের প্রকল্পই রয়েছে, নীতিমালাও রয়েছে। সংকরায়ন করা, সায়েন্টিফিক্যালি যেগুলো করা হচ্ছে সেগুলো থাকবে। এর পাশাপাশি দেশীয় জাতকে রক্ষা করার জন্য প্রকল্প রয়েছে। কোনোভাবে কোনো সংশয় থাকবে না, দেশীয় জাত রক্ষা করা হবে। বর্তমানে দেশে ছাগলের খামার রয়েছে প্রায় 50,000। বিশেষজ্ঞরা বলছেন, প্রজননের জন্য খামারিদের মাঝে উন্নত জাতের পাঠা সরবরাহ করা গেলে সাফল্য আরও বাড়বে। পাশাপাশি গুরুত্ব দিতে হবে কৃত্রিম প্রজননের উপর। সরকারি ফার্মগুলোতে রেকর্ড কিপিং করে ভালো জাতের গুণাগুণ সম্পন্ন পাঠা উৎপাদন করতে হবে। সেই পাঠা দিয়ে আমরা গ্রামে কৃষককে সরাসরি আমরা
ন্যাচারাল মিটিংও করাতে পারে, অথবা যদি সেই পাটার থেকে বীজ সংগ্রহ করে সেই বীজ দিয়ে যদি পরিকল্পিত উপায়ে থ্রু আউট দ্য কান্ট্রি যদি কৃত্রিম প্রজনন করা যায়, আমি মনে করি আমরা আমাদের এই ভালো জাতের যে ছাগলটাকে সংরক্ষণ করতে সক্ষম হব। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে দেশের ছাগলের সংখ্যা 2,64,00,000। গত 5 বছরে এই সংখ্যা বেড়েছে 20 লাখের বেশি, আর এর 95%ই ব্ল্যাক বেঙ্গল। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 27 বছর একসঙ্গে থাকার পর বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা। সোমবার টুইট বার্তায় এই ঘোষণা দেন তারা। জানান, নিজেদের সম্পর্ক নিয়ে চিন্তাভাবনার পর এই দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। 1987 সালে মেলিন্ডা মাইক্রোসফটে যোগদানের পর বিল গেটসের সঙ্গে তার পরিচয় হয়। এরপর 1994 সালে বিয়ে করেন তারা। প্রায় 3 দশকের এই দাম্পত্য জীবনে 3টি সন্তান রয়েছে তাদের। 2000 সালে দুজন মিলে গড়ে তোলেন দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, যা বিশ্বব্যাপী স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ সহ বিভিন্ন বিষয়ে কাজ করে আসছে। তবে বিচ্ছেদের পরও তাদের এই ফাউন্ডেশন একসঙ্গে চালিয়ে যাওয়ার কথা জানান তারা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল জয় পাওয়ায় অভিনন্দন জানাবে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলছেন, মমতা ব্যানার্জির দল আবারও ক্ষমতায় আসায় দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তিস্তা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ওপরই নির্ভরশীল বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতা গঠন করতে যাচ্ছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। তিস্তা চুক্তি নিয়ে আপত্তি জানানো তৃণমূল আবারও ক্ষমতায় আসায় ইস্যুটি কি অমীমাংসিত থেকে যাচ্ছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমস্যাটির সমাধানে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তাই কেন্দ্রের উপরেই আস্থা রাখছে ঢাকা। আমরা ভারত সরকারের সাথে এগ্রিমেন্ট করেছি, বাই অ্যান্ড লার্জ তারা রাজি হয়েছে। আমরা ভারত সরকারকে বিশ্বাস করতে চাই এবং কোন প্রদেশের সাথে তার কি দেন দরবার তারা করবে, এটা তাদের দায়িত্ব। একই সঙ্গে তিনি এও জানান, পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক না কেন তার প্রভাব দুদেশের সম্পর্কে পড়ার সুযোগ নেই। যদিও এটা একটা প্রদেশের ইলেকশন, আমরা তবু আমাদের প্রতিবেশী, সুতরাং আমরা অবশ্যই আপনার যারা জয়লাভ করেছেন সেই অভিনন্দন জানাবো। মমতা আসলে আমাদের কোনো ক্ষতি নেই। আমরা উই ওয়েলকাম হার ইলেকশন, শি ডিড অ্যান এক্সিলেন্ট জব। এদিকে পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ে বড় স্বস্তি দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিভাজন রাজনীতি এবং সাম্প্রদায়িক রাজনীতি আশা করি এই পশ্চিমবঙ্গের এই নির্বাচনের মাধ্যমে প্রত্যাখ্যান হলো। তাতে বাংলাদেশের যেই কি বলা হয় যে সেকুলার বা অসাম্প্রদায়িক যে রাজনীতি সেটাও কিন্তু শক্তিশালী হবে। তিস্তা সহ অন্যান্য অমীমাংসিত ইস্যুকে দেশটির অভ্যন্তরীণ রাজনীতির অংশ বলে তৃণমূলের জয়ে আগামীতে কেন্দ্রীয় সরকারের নীতিতে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুধবার রাজভবনে তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর আগে দলীয় কার্যালয়ের বৈঠকে মমতা জানান, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা ফিরতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েই নবনির্বাচিতদের নিয়ে দলীয় কার্যালয়ে সোমবার বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। জয় ছিনিয়ে এনে বিধায়কেরা যোগ্য জবাব দিয়েছেন বলেও মন্তব্য তার। বিমান বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার স্পিকার আর স্পিকার নির্বাচনের দিন সুব্রত মুখোপাধ্যায় দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত হয় বৈঠকে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন মমতাই। এরপর রাজভবনের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠকে বসেন মমতা। নতুন সরকার গঠনের আগে নিয়ম অনুযায়ী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে টুইটে বুধবার সকাল মমতা মুখ্যমন্ত্রীর শপথ নেবেন বলেও নিশ্চিত করেন রাজ্যপাল। নবনির্বাচিত বিধায়কেরা শপথ নেবেন বৃহস্পতি ও শুক্রবার। থ্যাঙ্কস দিচ্ছি যে আপনারা কষ্ট করে এই গরমের মধ্যে রোদ্দুরের মধ্যেও এসছেন। এর আগে সোমবার দুপুরে কালীঘাটে সংবাদ সম্মেলনে মমতা জানান, শপথ গ্রহণের পর তার সরকারের প্রধান কাজ হবে করোনা মোকাবেলা করা। কোভিড আমাদের নক করছে ভীষণ, এবং কোভিড সিচুয়েশনটা খুব স্ট্রংলি আমাদের হ্যান্ডেল করতে হবে, করছি আমরা অলরেডি।
আমি ইলেকশনের সময়েও মনিটরিং করেছি এবং এখনও এভরিডে করছি, কিন্তু তা সত্ত্বেও এটা ইমিডিয়েট করে ফেলতে হবে যা যা করার। এদিকে নীলবাড়ির লড়াইয়ে ব্যর্থ হওয়া দলত্যাগী নেতাদের উদ্দেশ্যে মমতা বলেন, তারা তৃণমূলে ফিরতে চাইলে স্বাগত জানাবেন তিনি। থ্যাংক ইউ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ ফুটবলে আজ রয়েছে 3টি ম্যাচ। বিকেল 4টায় আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স, সন্ধ্যা 7টায় পুলিশ এফসির বিপক্ষে লড়বে টেবিল টপার বসুন্ধরা কিংস, আর রাত 9টায় শেখ রাসেলের মুখোমুখি হবে রহমতগঞ্জ। সবগুলো ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। করোনার বিরতির পরও বসুন্ধরা কিংস তাদের ফর্ম ধরে রেখেছে। লম্বা সময় পর উত্তর বারিধারার বিপক্ষে 6-0 গোলের উড়ন্ত শুরু জানান দিচ্ছে সঠিক পথে আছে অস্কার ব্রোজনের শিষ্যরা। সেরা গোলদাতার তালিকায় প্রথম দুজনই কিংস শিবিরের। রবসন রবিনিও ও রাহুল বেসেরা পাল্লা দিয়ে লড়ছেন। ওদিকে শেখ জামালের ওমর জোবে চেষ্টা চালাচ্ছেন তাদের দুজনকে ছাড়িয়ে যেতে। মঙ্গলবার কিংসের লড়াই পুলিশ এফসির বিপক্ষে। অপরাজিত খেতাব রাখাই বসুন্ধরার লক্ষ্য। আগেরবার লিগ শিরোপা হাতছাড়া হলেও এবার সেটা উদ্ধারের মিশন আবাহনীর। কিন্তু মাঝপথে ছন্দ হারানোয় টেবিলের 3-এ আকাশী নীলরা। 2-এ থাকা শেখ জামালের থেকে 3 পয়েন্ট পিছিয়ে মারিও লেমোসের শিষ্যরা। দ্বিতীয় লেগের শুরুটাও ভালো হয়নি। পুলিশ এফসির বিপক্ষে 2-2 গোলের ড্র। আবাহনী লড়বে দুর্বল ব্রাদার্সের বিপক্ষে। সাইফার শেখ রাসেলের পয়েন্ট সমান 23। সেরা 5-এর জায়গা নিশ্চিতে ধারাবাহিকতা ধরে রাখতে হবে দুদলকেই। সেখানে শেখ রাসেলের পরীক্ষা এবার রহমতগঞ্জের বিপক্ষে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে সাকিব মুস্তাফিজ খেলবেন তো শঙ্কা তৈরি করেছে ভারতের করোনা পরিস্থিতি। সেখান থেকে কেউ দেশে ফিরলে থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টিনে। 18ই মে দেশে ফেরার কথা এই দুই তারকার। এক্ষেত্রে নিয়ম শিথিল করা না হলে খেলতে পারবেন না সাকিব মুস্তাফিজ। এছাড়াও ব্রডকাস্টারদের অনেকের আসার কথা ভারত থেকে। আইপিএলে 3 ম্যাচের পারফরমেন্সে সমালোচিত হচ্ছেন সাকিব। সাইড বেঞ্চে বসে সতীর্থদের জন্য পানি টেনে ট্রলের শিকার হচ্ছেন। অন্যদিকে মুস্তাফিজ স্বমহিমায় উজ্জ্বল, নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন একের পর এক ম্যাচে। দুই তারকা দুই রকম সময় গেলেও দুজনকেই যে বড্ড করে দরকার বাংলাদেশ দলে। মাসের শেষ দিকে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ, প্রতিশোধের সেই সিরিজে দুই তারকাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। করোনায় দিশেহারা ভারত, নতুন ধরনের দিনের পর দিন খারাপ হচ্ছে অবস্থা। সাকিবের দলের 2 ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। সরকারের করা নির্দেশ, ভারত থেকে কেউ ফিরলে থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টিনে। একই বিধান সাউথ আফ্রিকার বেলাতেও। 18 মেতে ছুটি শেষ করে সাকিব মুস্তাফিজ ফিরলে খেলা হবে না লঙ্কা সিরিজে। বিসিবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছে। সাকিব মুস্তাফিজ ছাড়াও চিন্তার কারণ আছে আরও। ব্রডকাস্ট বিভাগের বেশিরভাগ সদস্য আসবেন ভারত থেকে। হেড কোচ ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুকের যাওয়ার কথা ছিল নিজ দেশে। সাকিব মুস্তাফিজ না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যেহেতু শ্রীলঙ্কা ট্যুর আপকামিং, এই সময় তো আমাদের শুধু সাকিব মুস্তাফিজ না, বাইরে থেকে তো আরো আসবে। আমাদের সাপোর্ট স্টাফ থাকবে, আমাদের প্রোডাকশন টিম থাকবে, টিভি প্রোডাকশন টিম। এগুলোর ব্যাপারে আমাদের এই কোয়ারেন্টাইন প্রোটোকল অ্যাপ্লিকেবল হবে কিনা সে ব্যাপারে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। 20 মে প্রস্তুতি ম্যাচের পর 23 মে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টে প্রত্যাশা পূরণ করতে পারেনি মুমিনুল হকের দল। টেস্টের হতাশা ওয়ানডে সিরিজে ভুলিয়ে দেবার পরিকল্পনা টাইগারদের। সীমিত ওভারের ক্রিকেটে ফিনিশিংয়ে দক্ষতা বাড়াতে কাজ করছেন মোসাদ্দেক রিয়াদরা। মনে হচ্ছে আমার শেপটা আগের থেকে অনেক ভালো আছে, তো এই জায়গা থেকে বলবো যে আমি আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট এখন। এবং সাম্প্রতিক সময়ে আমাদের দলের যে অবস্থা সবাই দেখতেছি আমরা একটা ব্যাড টাইম পার করতেছি, এবং আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটা আমরা ওভারকাম করবো এবং আমাদের টিম খুব ভালোভাবে কামব্যাক করবো ইনশাআল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা শক্ত করতে প্রথমে জোর দিতে হবে তৃণমূলে। এই মতাদর্শে বাংলাদেশ ক্রিকেটকে বদলে দেওয়ার রূপকার সাবেক বোর্ড সভাপতি কামাল জিয়াউল ইসলাম মারা গেছেন। গুণী এই সংগঠকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার সম্মানে আজ বিসিবির পতাকা অর্ধনমিত রাখা হবে। সোমবার বিকেলে বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী সংগঠক। 80 এবং 90-এর দশকে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চালু করার পেছনে বড় অবদান রেখেছিলেন কামাল জিয়াউল ইসলাম। নির্মাণ স্কুল ক্রিকেটের মাধ্যমে তুলে আনেন অনেক তরুণ প্রতিভা।
1983 থেকে 1987 পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।